জমিদার মশাই, এই দেখুন কাকে সঙ্গে করে এনেছি। কাকে এনেছো নায়েব? কবে থেকে বলছি গ্রামের জমিগুলো এনে দিতে, তা দিতে পারছো না, যত উল্টো পাল্টা লোকজনদের এনে এখানে জড়ো করছো। উল্টো পাল্টা নয় জমিদার মশাই, এবার যাকে এনেছি তাকে দিয়েই যে আপনার গ্রামের সব জমি হাতাবার সব থেকে বড় পরিকল্পনাটা সাজিয়েছি আমি। কেন, কি এমন যখের ধন তুমি পেলে যে একেবারে সব পরিকল্পনা তুমি করে নিলে? এই যে জমিদার মশাই, এ হলো মহাবীর। এর কথা হচ্ছে এ নাকি মহাবীর, মল্লযুদ্ধে একে হারানোর ক্ষমতা নাকি কারুর নেই। হ্যাঁ, আমি একসঙ্গে 100 লোককে হারাতে পারি। আমি খালি হাতে পাগলা হাতির সঙ্গে লড়াই করতে পারি। আমার মতো বলবান এই প্রদেশে আর কেউ নেই। বুঝলাম, কিন্তু এই বলবানকে নিয়ে আমার কি লাভ একটু বলবে? আমার জমি চাই নায়েব, জমি। এসব বলবান মানুষ নিয়ে আমার কাজ কি? আছে জমিদার মশাই, আছে। এই মহাবীর আমাদের রাজার সঙ্গে মল্লযুদ্ধে নামতে চায়। ওর আমাদের রাজার সঙ্গে পুরনো শত্রুতা আছে কোনো। ও বলেছে এটা করে দিতে পারলে আমরা ওর কাছে যা চাইবো আমাদের তাই দেবে। আরে দূর বাবা, ওর কাছে আছে কি যে ও দেবে? আর সাধারণ লোক হয়ে রাজার সঙ্গে লড়াই করবে বললেই কি রাজা এসে ওর সঙ্গে লড়াই করতে শুরু করে দেবে নাকি? সেই ব্যবস্থা আমি করব। রাজার আগে যেসব লোকজন আমার কাছে আসবে তাদের সবাইকে হারিয়ে দিতে পারলেই তো রাজা বাধ্য হবে আমার সামনে আসতে। একবার রাজা এলেই তাকে হারিয়ে দিয়ে আমি আপনাকে রাজ্যের রাজা করে দেব। না, আমার রাজা হবার শখ নেই। হ্যাঁ, কয়েক বিঘে জমি জমার শখ আছে ঠিকই, সেটুকু পেলেই আমার হবে। পাবেন পাবেন, এই রাজ্যের যত জমি আছে আমি আপনার নামে লিখে দেব। আমি তো সিংহাসনে বসতে চাই না, চাই ওই নরেন্দ্রকে পরাজিত করে তাকে সিংহাসন থেকে টেনে নামাতে। তা তোমার এই রাজার ওপর রাগ কেন শুনি? আগে ওই রাজার সঙ্গে আমি থাকতাম সর্বক্ষণ, কিন্তু তারপর একদিন ওই রাজা শিকারে গিয়ে মত্ত হাতের সামনে পড়লে আমি তাকে রক্ষা করি, কিন্তু রাজা ভয়ে আমাকে সেই জঙ্গলে একা ফেলে রেখে পালিয়ে আসে। আমি পথ হারিয়ে অনাহারে দিন কাটিয়েছি। আমি চাই যে কষ্ট আমি পেয়েছি সেই একই কষ্ট ওকেও দিতে। বুঝলাম, তোমার প্রস্তাব নেয়াত মন্দ নয়, কিন্তু আমি গিয়ে বলবো আর অমনি মহারাজ তোমার সঙ্গে মল্লযুদ্ধে রাজি হবেন এমন তো হবে না। তাই আমাদের আগে ভাবতে হবে কিভাবে মহারাজকে রাজি করানো যায় তোমার সামনাসামনি আসতে। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে জমিদার মশাই, আপনি যদি অভয় দেন তাহলে আমি এক্ষুনি তা আপনাকে বলতে পারি। বুদ্ধি? কি বুদ্ধি শুনি? এই পরিকল্পনাটি তো তোমার মন্দ নয় নায়েব। সত্যি যদি ব্যাপারটা রাজামশাইকে বিশ্বাস করানো যায় তাহলে আশা করছি কিছু একটা ব্যবস্থা হবে। চলো চলো তবে যাওয়া যাক রাজসভায়। দাঁড়ান, তার আগে মহাবীরকেও তো আমাদের প্রস্তুত করতে হবে, তাই না? অনেকদিন রাজ্যে কোনো মল্লযুদ্ধের আসর বসেনি, তাই না ভোলা? ঠিক বলেছিস, আগে মল্লযুদ্ধের আসরে সব বীরদের লড়াই করতে দেখতে কি ভালোই না লাগতো। তোমরা এসব বলছো, অথচ আমাদের রাজামশাই তো এসব লড়াই একেবারে পছন্দ করেন না। উনি কি বলেন শোনোনি? একজন মানুষের রক্তপাত অন্যজনের আনন্দের কারণ কখনোই হতে পারে না। সত্যিই তো, আমরা তো কেবল আনন্দ উপভোগ করব, অথচ লড়াই করতে তো হবে ওই পালোয়ানদের। তার থেকে আমাদের উচিত অন্য কিছুতে নিজেদের আনন্দ খুঁজে নেওয়া। আমার তো পালোয়ানদের দেখলেই খুব ভয় লাগে। ওরে বাবা, কি লম্বা লম্বা সব চেহারা, যেন মানুষ তো নয়, এক একটা দৈত্য। ওরে বাবা, এ তো বলতে বলতেই একেবারে পালোয়ানের সামনে পড়েছিলাম, আর একটু হলেই পা দিয়ে পিষে মেরে ফেলতো আমায়। সত্যি কি বিশাল চেহারা, কি স্বাস্থ্য, দেখেই কেমন পিলে চমকে যায়। কিন্তু এই পালোয়ান কে? আর ও আমাদের রাজমহলের দিকে যাচ্ছেই বা কেন? সেটাই তো আমারও প্রশ্ন রে বকুল। সঙ্গে জমিদার মশাই আর নায়েব মশাইও আছেন, তার মানে ওনারাই এই পালোয়ানকে নিয়ে যাচ্ছেন। পালোয়ানের পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো রাজার সৈনিক, কিন্তু যা চেহারার গঠন তাতে ওকে তো সৈনিকের থেকে মল্লযোদ্ধাই বেশি মনে হচ্ছে।
ঠিক বলেছো বলে দাদা, মনে হচ্ছে যেন কেউ জোর করে ওকে রাজার সৈনিক সাজিয়ে নিয়ে যাচ্ছে। তোদের সবেতেই বাড়াবাড়ি কেন? কোনো রাজ্যের সৈনিকের কি এমন চেহারা হতে পারে না নাকি? না, তা অবশ্যই পারে, কিন্তু রাজার সৈন্যদের হাঁটা হয় সোজা, একেবারে যাকে বলে টহল দেওয়ার মতো। কিন্তু এর হাঁটাটা কেমন যেন দেখে মনে হলো এঁকে বেঁকে হাঁটছে। তুই ঠিক বলেছিস ভোলা, কিন্তু এ যদি কোনো সৈনিক না হয় তাহলে এ কে? সে তো সময় এলেই জানা যাবে, তার আগে নয়। ঠিক, একদম ঠিক ধরেছিস তুই ভোলা। এই পালোয়ান কোন রাজ্যের অধিবাসী বা সৈনিক নয়, বরং আমার মন্ত্রে সৃষ্টি করা এক মহা বলশালী অসুর। এই অসুরকে দিয়েই আমি এবার কৈলাসপুর রাজ্য দখল করব। বলেন কি, এই মহাবীর আপনার সৃষ্টি করা অসুর? কিন্তু ও যে একটু আগেই জমিদারের কাছে গিয়ে বলল। মিথ্যে, সব মিথ্যে কথা বলেছে, যাতে জমিদারের লোভের সাহায্য নিয়ে ওর সঙ্গে কৈলাসপুরের রাজার লড়াই করানো যায়। সেই জন্য বলেছে একবার এই লড়াই হলে কৈলাসপুরের রাজা মহাবীরের কাছে হারতে বাধ্য হবে, আর একবার সে হেরে গেলে গোটা কৈলাসপুর হবে আমার। ও, আপনি তার মানে ভোলাকে শায়েস্তা করতে না পেরে এবার রাজাকে নিজের লক্ষ্য বানিয়েছেন, তাই তো? তা ভালো, এক রাস্তা দিয়ে না যাওয়া গেলে অন্য রাস্তা তো আমাদের ধরতেই হবে, তাই না? আমি অন্য কোনো রাস্তা ধরিনি। একবার যদি কৈলাসপুরের সিংহাসন আমার দখলে চলে আসে, তখন ওই ভোলাকেও আমি বুঝে নেব। আর সেই মতোই আমি কথা বলেছি মহাবীরের সঙ্গে। কি কথা বলছেন শুনি? শোন তবে আহাম্মক। শোনো মহাবীর, ওই কৈলাসপুর আমি দখল করতে চাই, এ কথা যেমন ঠিক, তেমনি ওই রাজ্যে বাস করে আমার পরম শত্রু ভোলা, তাকেও আমি উচিত শিক্ষা দিতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না ভিমানী রাজ, একবার কৈলাসপুর আমার হাতে চলে এলে আপনার ওই শত্রুকে কৈলাসপুর ছাড়া করার দায়িত্ব আমার। আমি জানতাম তুমি আমার এই কাজ অবশ্যই করবে, আর সেই জন্যই আমি তোমাকে তোমার দৈহিক শক্তির সঙ্গে আমার জাদু শক্তিকে মিলিত করে আরো শক্তিশালী করে তুলেছি। কিন্তু একটা কথা মাথায় রেখো। কি কথা ভিমানী রাজ? তোমাকে যে আমি ওখানে পাঠিয়েছি, বা আমার জন্যই যে তুমি ওই রাজ্যের রাজার সঙ্গে লড়াই করতে যাচ্ছ, এ কথা যেন কেউ জানতে না পারে। তুমি ওখানে গিয়ে বলবে তোমার সঙ্গে ওই রাজার পুরনো শত্রুতা আছে। কিন্তু আমার সব মিথ্যে ওরা যদি ধরে ফেলে তখন? ধরবে না, আমি তোমাকে এমনই একজনের কাছে পাঠাবো যার লোভ তাকে দিশাহারা করে তুলেছে, আর সে হলো কৈলাসপুরের জমিদার। এবার বুঝলি তো মামেক, আমি ঠিক কতটা বুদ্ধি এবার প্রয়োগ করেছি। এবার ভোলা কিছু করার আগে কৈলাসপুর ওদের সবার হাতছাড়া হয়ে যাবে। ওরা চাইলেও আর নিজেদের কৈলাসপুরকে রক্ষা করতে পারবে না, কিছুতেই না। কিন্তু ওই রাজা তো শুনেছি মারামারি, লড়াই, ঝগড়া এসব পছন্দই করে না। তাহলে ও যদি আপনার পাঠানো লোকের সাথে যুদ্ধ করতেই না চায় তখন? করবে করবে, মানুষের লোভই মানুষের সব থেকে বড় শত্রু, এটা জেনে রাখবি তুই। রাজা যুদ্ধ করতে না চাইলেও মন্ত্রী আর জমিদারের লোভের কারণে রাজাকে এই যুদ্ধে রাজি হতেই হবে, আর তারপরেই শুরু হবে আসল খেলা। মহারাজ, কৈলাসপুরে জমিদার মশাই এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। তার সঙ্গে তার নায়েব এবং একজন ভিন রাজ্যের লোকও আছে। জমিদার মশাই এসেছেন? কিন্তু কেন? তার আবার আমাকে কি দরকার পড়লো? নিশ্চয়ই আবার কারুর জমি হাতাবার মতলব করেছেন সে। আমার মনে হয় আগে একবার আমাদের জমিদার মশাইয়ের কথা শোনা উচিত। বেশ, ডাকো তবে তাকে। বলুন জমিদার মশাই, আমার রাজসভায় আসার কি অভিপ্রায়? এসেছে কি আর সাথে আমাদের রাজ্যের ওপর ভয়ানক বিপদ এসে উপস্থিত হয়েছে মহারাজ। বিপদ? কিসের বিপদ শুনি?
ওই যে ভিনদেশি সৈনিক, ও নাকি এই রাজ্যে পা রেখেছে এই রাজ্য দখল করার উদ্দেশ্য নিয়ে। সে কি? কিন্তু কে এই সৈনিক, আর তার আমার সঙ্গে কিসের শত্রুতা? তা আপনি ওর মুখেই শুনবেন না হয়। কই এসো হে। কে তুমি? তুমি সামান্য একজন রাজ্যের সৈনিক হয়ে আমার রাজ্য দখল নিতে চাও? এত বড় সাহস তোমার? হ্যাঁ চাই, কারণ আপনাকে ওই সিংহাসন থেকে টেনে নামানোই আমার লক্ষ্য। আর তা আমি অন্য কোনো উপায় নয়, আপনার সঙ্গে লড়াই করে আপনাকে পরাজিত করে তবেই করতে চাই। তোমার এত বড় সাহস, তুমি সোজাসুজি আমাদের রাজা মশাইকে মল্লযুদ্ধের আহ্বান জানাও? তুমি জানো এর জন্য আমরা তোমাকে শুলে চড়াতে পারি? ক্ষমতা থাকে তো আমাকে ধরে দেখান না, তারপর তো শুলে চড়াবেন। শোনো রাজা, আমি তোমাকে না হারিয়ে না এই রাজ্য ছেড়ে যাব, না অন্য কোনো শক্তি আমাকে এই রাজ্য ছাড়া করতে পারবে। আর যতদিন আমি তোমার এই রাজ্যে থাকবো, ততদিন আমি তোমার রাজ্যের সৈন্যদের একে একে হত্যা করে তোমাকে আরো দুর্বল করে দেব। এবার তুমি স্থির করো, তুমি কি করবে? আমার সঙ্গে লড়াই করবে নাকি? না, লড়াই করা আমার লক্ষ্য নয়। কোনো প্রকার লড়াই করে আমি আমার রাজ্য শাসন করি না। তাই নাকি? তাহলে তো দেখছি তুমি বিনা লড়াইতেই সিংহাসন ছাড়তে প্রস্তুত। একেবারেই না। প্রশ্ন যখন আমার রাজ্যের নিরাপত্তার, তখন আমি হাত পা গুটিয়ে বসে থাকতেও পারবো না। কিন্তু তুমি যখন বলছো যে আমি লড়াই না করলে তুমি আমার সৈন্যদের মারবে, তখন তো নিরীহ সৈন্যদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আগে আমাকেই সবার আগে তোমার সঙ্গে লড়তে হবে দেখছি। এই তো প্রকৃত রাজার মতো কথা। তাহলে বলো, কবে তুমি আমার সঙ্গে মুখোমুখি হতে চলেছ মল্লযুদ্ধে? এই সৈনিকের যা তেজ দেখছি, মল্লযুদ্ধে এই রাজাকে তো হারিয়েই ছাড়বে। আর একবার যদি রাজা হেরে যায়, তাহলে এই সিংহাসন তো আমার। কালই মহারাজ তোমার সঙ্গে লড়াই করবেন। তবে তাই স্থির রইল। মনে রেখো রাজা, কথার খেলাপ হলে প্রতিদিন তোমার রাজ্যের একজন করে মরবেই। এ তুমি কি করলে মন্ত্রী? দুম করে কাল বলে দিলে কেন? কাল যে আমার ভোলানাথের উপোস, এই দিন আমি কোনো প্রাণীর ওপর হাত তুলতে পারবো না। এই যে আমার অনেক দিনের মানত করা। সর্বনাশ করেছে। কই, এ কথা তো আপনি আগে বলেননি। উফ, তুমি আমাকে সে কথা বলার সুযোগ দিলে কোথায়? এখন আমি কি করব? কাকে লড়াই করতে পাঠাবো এই রাক্ষসে পালোয়ানের সঙ্গে? যাকেই পাঠাবো সেই তো মরবে। তাহলে উপায়? শোনো শোনো শোনো, আগামীকাল সকালবেলা মল্লভূমিতে এক বিশাল মল্লযুদ্ধ হতে চলেছে। আমাদের রাজ্যের রাজা নরেন্দ্রনাথ ও ভিন রাজ্যের সৈনিক মহাবীরের মধ্যে। মহারাজ কাল নিজে অংশগ্রহণ করবেন এই লড়াইতে। এই লড়াইয়ে মহারাজের পরাজয়ের অর্থ তাকে সিংহাসন ছাড়তে হবে। এই মর্মেই কাল মল্লযুদ্ধের আখড়ায় নামতে চলেছেন মহারাজ নরেন্দ্র এবং ভিন রাজ্যের সৈনিক মহাবীর। ভোলা দাদা, শুনলে মহারাজ নাকি কাল মল্লযুদ্ধে অংশগ্রহণ করবেন? যাক, তাহলে বেশ মজা করে লড়াইখানা দেখা যাবে। আমি তো বাপু সব খাবার দাবার নিয়ে একেবারে জুত করে বসবো লড়াই দেখতে। লড়াই আবার দেখার জিনিস হলো? আমার তো লড়াইয়ের কথা শুনলেই বুকটা ধড়ফড় করে। কিন্তু আমাদের যিনি মহারাজ, তিনি তো লড়াই করার ঘোরতর বিরোধী। সেই মহারাজ হঠাৎ এই লড়াইতে নামতে রাজি হলেন কি করে? সেটাই তো আমারও কথা। মহারাজ কেন এই প্রস্তাবে রাজি হলেন? হয়তো এমন কিছু ঘটেছে যাতে মহারাজেরও রাজি না হয়ে উপায় ছিল না। কিন্তু কাল তো ভোলানাথের উদ্দেশ্যে বীরবল ব্রত পালনের দিন, ভোলানাথের পুজোর দিন। এই দিন তো মহারাজ প্রতি বছর পালন করেন। আর এই দিন পালনের মূল শর্তই হলো যে ব্রত পালনকারী কারোর গায়ে হাত তুলতে পারবেন না। জানি না, তবে আমার কিন্তু খুব ভয় করছে ভোলা দাদা। আমার মনে হয় কাল মহারাজের ব্রত জেনেই কেউ তাকে বাধ্য করেছে এই লড়াই করতে, যাতে লড়াই করতে নেমে তিনি পরাজিত ও সিংহাসনচ্যুত হন। তাই যদি হয়, তাহলে তো আমাকে এক্ষুনি মহারাজের সঙ্গে কথা বলতে হচ্ছে।
বন্ধ করো তোমাদের ওই রাজার নাম জপা। আজ থেকে তোমরা কেবল আমার নাম জপ করবে, কারণ আজ এই যুদ্ধের পর আমি হতে চলেছি তোমাদের আসল রাজা। কোথায় রাজা? রাজা নরেন্দ্রনাথ আমায় ভয় পেয়ে কি শেষে রাজমহলে কি লুকোলে নাকি? না মহাবীর, এই রাজ্যের রাজা এবং রাজ্যবাসী এত ভীতু নয় যে তোমার ভয়ে তারা লুকিয়ে থাকবে। আজ যেমন তারা আমার জয়ধ্বনি দিচ্ছে, কালও তেমনই দেবে। আজ এই আখড়ায় দাঁড়িয়ে আমি সেই কথা তোমাকে জানিয়ে গেলাম। এসব মুখের কথায় তো চিরে ভেজান নয় রাজা। ক্ষমতা থাকে তো শুরু করো লড়াই। করব, তবে লড়াই আমি নয়, করবে আমার পরম যোদ্ধা। তুমি যদি তাকে হারাতে পারো তবেই আমি বুঝবো তুমি আমাকে পরাজিত করতে পারলে। আমি হাসি মুখে তোমায় সিংহাসন ছেড়ে দেব, কিন্তু তুমি যদি পরাজিত হও তাহলে আমার সামনে আমার অপার শক্তির প্রদর্শনের আগেই যেখানে তুমি ভয় পেয়ে সরে যাচ্ছ, সেখানে তোমার সেই যোদ্ধার কি ক্ষমতা যে সে আমার সাথে লড়াই করে? পারবে না রাজা। জগতের কোন যোদ্ধার ক্ষমতা নেই মল্লভূমিতে আমাকে পরাজিত করা। দেখাই যাক তবে, এসো তুমি। তুমি আমার প্রতিপক্ষ হিসেবে নিজেকে না বেছে শেষে এই বাচ্চাকে বেছে নিলে রাজা। লড়াইয়ের ভূমিতে সবার একটাই পরিচয়, যোদ্ধা। ক্ষমতা থাকে তো লড়াই করো। এই যোদ্ধা কে? এ তো কিছুই পারছে না। আমিও তো তাই দেখছি। রাজামশাই কাকে বাঁচলেন? এর থেকে তো আমাদের ভোলা দাদা। এই ভোলা দাদা, এই ভোলা দাদা কোথায়? তাই তো, ভোলা কোথায় গেল? এ কি, ভোলা যে আজ এই মহাবীরের সামনে টিকতে পর্যন্ত পারছে না। তবে কি আমার আশঙ্কাই সঠিক হতে চলেছে? আমার জীবন বাঁচাতে গিয়েই কি ভোলাকে... হে ভোলানাথ, ওকে রক্ষা করো। তুমি এসেছো বন্ধু? দেখো বন্ধু, কি বিপদে পড়েছি আমি। আমার শক্তি যে এই মহাবীরের শরীরে কোনো দাগই কাটছে না। এখন আমি এর সঙ্গে লড়াই করব কি করে? আর একে হারাতে না পারলে যে আমাদের রাজ্যও আর আমাদের থাকবে না। আমি জানি বন্ধু, তাই তো আমি এলাম এখানে ছুটে। এ যদি কোনো সাধারণ পালোয়ান হতো তাহলে তুমি নিজের শক্তি দিয়েই ওকে পরাজিত করতে পারতে, কিন্তু ওর মধ্যে যে পেশি শক্তির সঙ্গে জাদু শক্তি মিলিত হয়ে আছে। সে কি? তাহলে আমি এর সঙ্গে লড়াই করব কি করে? এই মালা আমার গুরুদেবের প্রদান করা। এই মালার শক্তি অনেক। এই মালা তোমাকে ওর মতোই বলশালী করে তুলবে। আর চিন্তা করো না, এবার লড়াই শুরু করো। আর প্রয়োজনে তোমার ডুগডুগির ব্যবহার করতে কিন্তু ভুলো না। তোর এত বড় সাহস, তুই আমাকে তলিয়ে দিস? আজ তোর নিস্তার নেই। ভোলা, তাই তো, ভোলা দাদা। মহাবীর, আমাদের রাজ্য এবং রাজার সিংহাসনের দিকে যে যে তাকাবে তাকে সবার আগে আমার সঙ্গে, এই ভোলানাথের ভক্তের সঙ্গে লড়াই করতে হবে। আজ তোমার জন্যই আবারও এই রাজ্য রক্ষা পেল। সত্যি তো, তুমি না থাকলে আমি কিছুতেই আজ এর হাত থেকে নিজের সিংহাসনকে বাঁচাতে পারতাম না। আজ থেকে আমি তোমাকে এই রাজ্যের বীরবল পুরুষ নামে ভূষিত করলাম। ভোলা থাকে যেখানে, কোনো কোনো বিপদ থাকতে পারে না সেখানে।